This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কোনো মামলায় কাউকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে চেকলিস্ট সমেত অ্যারেস্ট করতে হবে, তাকে সেখানে মেনশন করতে হবে যে কেন তাকে অ্যারেস্ট করা দরকার। সেখানে একটা চেকলিস্ট দিচ্ছে, তাতে কোনো রিজন অ্যাসাইন করছে না। তদন্তকারী অফিসার হিসাবে এটা তার উচিত হয়নি করা। তাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে পুলিশের তরফ থেকে। আর.জি. করের চিকিৎসক ছাত্রীর নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনার পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই যখন তদন্তভার হাতে নেয়, তদন্তের গতি প্রকৃতি সামনে যতই এগোচ্ছে ততই কিন্তু শুরুতে যে থানা অর্থাৎ টালা থানা যে তদন্ত শুরু করেছিল তাদের সেই তদন্তের গতি প্রকৃতি এমনকি থানার যে ভূমিকা তা নিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা বিভিন্ন প্রশ্ন সামনে তুলে ধরছেন, এমনকি আদালতেও সেই সমস্ত তাদের যে অবজারভেশন সেগুলো তারা তুলে ধরছেন। আর এই আর.জি. কর আবহের মধ্যেই কিন্তু শহর কলকাতার আরও একটি থানা লেক থানার এ ধরনেরই একটি মামলা, একটি ধর্ষণের মামলাতে তাদের যে ভূমিকা, তাদের যে গতি প্রকৃতি তা নিয়ে কিন্তু আবারও বড়সড় প্রশ্নচিহ্ন সামনে উঠে আসতে শুরু করলো। এবং ইতিমধ্যেই কিন্তু নির্যাতিতা তিনি উচ্চ আদালতেরও দ্বারস্থ হয়েছেন, অর্থাৎ কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গেছেন। আমাদের সঙ্গে রয়েছেন নির্যাতিতার তরফের আইনজীবী, সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। আপনাদের ঠিক কি অভিযোগ এবং কবে ঘটনা ঘটলো এবং তার পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের কি অভিযোগ রয়েছে? 15 জুলাই ঘটনাটা ঘটে। ঘটনা ঘটার পর নির্যাতিতা যখন থানায় যায়, লেক থানাতে, সেখানে ওনার থেকে যে রিটেন কমপ্লেনটা রিসিভ করে পুলিশ, সেই রিটেন কমপ্লেনটা যখন কোর্টে প্রডিউস হয় তখন নির্যাতিতা দেখে যে তিনি তো রেপের চার্জেস এনেছিলেন তার যে অ্যাকিউজড আছে তার এগেনস্টে। এবার সেটা অনেক লেসার সেকশনে কেসটা আর কি ইনিশিয়েট করা হয়। অর্থাৎ ধর্ষণের ধারা দিয়ে প্রথমে মামলা শুরু হয়নি, যেখানে নির্যাতিতা অভিযোগ জানাচ্ছেন। একদম ধর্ষণের ধারায় মামলা শুরুও হয়নি এবং অ্যাকিউজডকে যেদিন অ্যারেস্ট করে 16 তারিখে প্রডিউস করে, 16 তারিখই অ্যাকিউজ বেল পেয়ে যায়। তাও পুলিশের একটা ভুলের জন্য তারা নীল চেকলিস্ট, যেটা আইনে ম্যান্ডেটরি, যে চেকলিস্ট ফিল আপ করে দিতে হবে কেন এখন অ্যাকিউজকে অ্যারেস্ট করা দরকার, সেটা অন্বেষ কুমারের গাইডলাইন অনুযায়ী সেই গাইডলাইনটাকে ফলো না করার জন্য বেল পেয়ে যায় অ্যাকিউজড। এবং সিপিকে লোয়ার কোর্ট ডিরেকশনও দেয় যে আপনি পদক্ষেপ নিন এরকম যাতে অ্যানোমালি বা এরকম মানে পুলিশের ভুল যাতে আর পরবর্তীকালে না হয়। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে যেটা পুলিশের প্রথম করণীয় থাকে, যা গাইডলাইন রয়েছে, যে নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো, তার যে পোশাক সেগুলোকে বাজেয়াপ্ত করা, তদন্তের প্রয়োজনে যা করা, এক্ষেত্রেও কি সেগুলো নিশ্চয়ই করা হয়েছিল? একদমই নয়। এবং 184 অফ বিএনএসএস নতুন ধারা অনুযায়ী এখন এটা ম্যান্ডেটরি লয়ে যে এরকম কোনো যদি ঘটনা পুলিশের কাছে আর কি ইনফরমেশন পৌঁছায়, উইদিন 24 আওয়ার্স মেডিকেল চেক আপ করা দরকার, মেডিকেল এক্সামিনেশন পুলিশের যা ফর্মালিটি আছে সেগুলো করা দরকার। কিন্তু এই ক্ষেত্রে মহিলাকে আফটার 35 ডেজ পুলিশ একটা ইমেলে নোটিফিকেশন দিয়ে তাকে মেডিকেল চেক আপ করিয়েছে। এবার তাতে তো কি হয়েছে না হয়েছে সেটা পুলিশের কাছে সিডিতে থাকবে, কিন্তু জিনিসটার কোনো লাভই হয়নি। 35 ডেজ কেটে গেছিলো ফ্রম দ্য ডেট অফ ইনসিডেন্ট টিল দ্য মেডিকেল এক্সামিনেশন। মানে কেন এই মাঝের সময় করা কেন হলো না, বা যেদিন তিনি অভিযোগ করলেন তার পরের দিন বা তার পরের দিনই কেন করা হলো না, এই বিষয়ে কি কিছু আপনাদের কাছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে? পুলিশের তরফ থেকে নয়, আমরা ডাইরেক্টলি হাইকোর্টে আসি। রিট পিটিশনে আমাকে লিড করে মিস্টার অন্তরিক্ষ বাসু। উনি কোর্টকে আর কি সব কিছুই আর কি এফিডেভিটের তরফে মহিলা কোর্টকে প্রডিউস করে হাইকোর্টে। এবং সেখানে মহিলার যা যা অ্যালিগেশন ছিল, ট্যাম্পারিং অফ দ্য রিটেন কমপ্লেন্টের ফার্স্ট পেজ আর লাস্ট পেজ যেখানে সিগনেচার থাকে, একটাতে পুলিশের একটাতে নিজের, সেই দুটোতে কোনো ট্যাম্পারিং ছিল না। কিন্তু মাঝখানের পেজটাকে ট্যাম্পার করে মানে তার সেখান থেকে রেপের চার্জেসগুলোকে সরিয়ে দিয়ে একটা লেসার চার্জ, মোলেস্টেশন হোক বা যাই হোক, আউটরেজিং অফ মডেস্টি হোক, এইরকম একখানা চার্জেস দিয়ে কেসটা ইনিশিয়েট করে। এবার সেইটা জানতে পারার সঙ্গে সঙ্গে মহিলা 164, যেটা এখন নতুন আইনে 183 অফ বিএনএসএস, সেইটাতে আর কি কোর্টকে প্রেয়ার করে আমি 164 দিতে চাই ম্যাজিস্ট্রেটের সামনে। তো সেখানে স্টেটমেন্ট রেকর্ড হয় মহিলার স্টেটমেন্ট রেকর্ড হওয়ার পর মহিলা শুধুমাত্র নিজের যে ঘটনা ঘটেছে সেটাই বয়ান করে না, ইভেন পুলিশের এগেনস্টেও যে তদন্তকারী অফিসারের একজন বোধহয় মহিলা পুলিশ অফিসার সেই লেক থানার,
তার এগেনস্টেও একটা অ্যাসপারশন ড্র করে যে তাকে সে থ্রেট দেয় এবং তাকে মেন্টালি হ্যারাসও করে ওয়াইল শি ওয়াজ ডিপোজিং বিফোর দ্য পুলিশ, স্টেটমেন্ট যা দিচ্ছিলেন। এক্ষেত্রে মানে এই যে লেক থানাতে নির্যাতিতা গিয়ে অভিযোগ জানালেন এবং তার পরবর্তীতে গ্রেপ্তার হলো অভিযুক্ত, তার পরের দিন আপনারা যেমনটা দাবি করছেন যে তিনি জামিন পেয়ে গেলেন এবং সেক্ষেত্রে পুলিশের একটা গাফিলতি ছিল, অভিযোগ যে ধারায় করা উচিত ছিল মামলা রুজু সেই ধারায় করা হয়নি। তার পরবর্তীতে মানে এই যে জামিন পেয়ে গেলেন অভিযুক্ত, তার পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নিলেন বা মামলা কি সেই লেক থানাতেই থেকে গেল? হাইকোর্টে যখন মামলাটা পেন্ডিং থাকলো, পুলিশ নিজের থেকেই মামলার ভার এই লেক থানা থেকে করায়া উমেন থানাতে শিফট করে দেয়, ট্রান্সফার করে দেয়। এবং পুলিশের তরফ থেকে যে আইনজীবী আছে তিনি হাইকোর্টকে জানান যে একখানার ক্যান্সেলেশন অফ বেল ফাইল করা হয়েছে, কিন্তু তার কোনো তথ্য যে রিটেন এফিডেভিট দিতে হয় সেখানে কবে হিয়ারিং, তার কি রেফারেন্স, কিচ্ছু দেওয়া হয়নি। ফাইনালি এই আমরা 10 তারিখের পর লাস্ট যে হিয়ারিংটা হলো হাইকোর্টে 23 তারিখে, 23শে সেপ্টেম্বর আমরা জানতে পারি যে এরকম হাইকোর্টে মামলাটা পেন্ডিং থাকা সত্ত্বেও লোয়ার কোর্ট থেকে নাকি সেশনস কোর্ট থেকে এই অ্যাকিউজ পারসন সে একটা অ্যান্টিসিপেটরি বেল গ্রান্ট হয়েছে। এবার পুলিশের কাছে তো সেই অ্যান্টিসিপেটরি বেলের নোটিশও পৌঁছেছিল, তখন হাইকোর্টে মামলাটা পেন্ডিংও ছিল, হাইকোর্টকেও তার কোনো ইনফরমেশন দেওয়া হয় না এবং অ্যান্টিসিপেটরি বেল নিচের কোর্ট থেকে গ্রান্ট হয়ে যায়। তো এই জিনিসটা হাইকোর্ট আর কি কগনিজেন্স নিয়েছে, জুডিশিয়াল নোটিশ নিয়ে যে জাজমেন্টটা বেরিয়েছে কালকে 27 তারিখ, সেখানে ওই অ্যান্টিসিপেটরি বেল অর্ডারটাকেও হাইকোর্ট সেটিসাইড করেছে এবং বেলটা ক্যান্সেল করেছে অ্যাকিউজডে। তার পাশাপাশি যারা দায়িত্বে ছিলেন, দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার, তাদের বিরুদ্ধেও কি কোনো রকম পদক্ষেপ নেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে? নিশ্চয়ই, হাইকোর্টের যদি আপনি অর্ডারটা দেখেন, হাইকোর্টের অর্ডারে স্পেসিফিক্যালি মেনশন করা আছে কমিশনার অফ পুলিশকে একটা ডিরেকশন দিয়েছেন যে আর্নিং পুলিশ অফিসার যারা আর কি ভুল করেছে তাদের এগেনস্টে ইমিডিয়েট। কি আপনি ভুলই বলবেন? ভুলটা একখানা আন্ডারস্টেটমেন্ট হিসাবেই আমি ধরবো, কারণ এটা হাইকোর্ট জুডিশিয়াল কগনিজেন্স নিয়েছে যখন জিনিসটা, হাইকোর্ট তার ব্যবস্থা নিতেও বলেছে, ডিসিপ্লিনারি অ্যাকশন হোক যাই হোক সেইভাবে আর কি হাইকোর্টকে ওই কমপ্লাই করতে হবে, কমিশনার অফ পুলিশের ওপর দায়িত্ব দিয়েছেন। আরেকটা বিষয় যেটা যে আমরা যেটা জানতে পারলাম যে এই যে নির্যাতিতা তিনি নিজে মেডিকেল চেক আপ করানোর পর একটা রিপোর্ট পুলিশের হাতে দিয়েছিলেন, তিনি নিজে কেন মেডিকেল চেক আপ করাতে গেলেন? তিনি সেই সময় মানে তার উপর ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছিল এবং সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিলেন। তার যে ফিজিক্যাল অ্যাবিউজ হয়েছিলেন তিনি ফিজিক্যালি, তো সঙ্গে সঙ্গে তিনি থানায় যাওয়ার আগে একটা ডাক্তারের কাছে যান, গিয়ে সেখান থেকে একটা অ্যাপারেন্ট চেক আপ করান, অ্যাপারেন্ট চেক আপ করে তারপর তিনি থানায় আসেন। এবার থানায় আসার পর তার এত রকম তাকে হ্যারাসমেন্ট ফেস করতে হয়। কিন্তু এক্ষেত্রে তো মানে কোনো মহিলা যদি অভিযোগ নিয়ে যান এ ধরনের, তারপরে তো পুলিশেরই উচিত ইনিশিয়েটিভ নিয়ে তার মেডিকেল দ্রুততার সঙ্গে করানো। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে রাজ্যের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে, এই মহিলার তরফে যে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল সেখানে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে রক্তক্ষরণের তেমন কোনো তথ্য তারা পাননি। এমনকি তিনি যে অভিযোগ করেছেন ধর্ষণের সেই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলেও প্রাথমিকভাবে এই মেডিকেল রিপোর্টে আছে বলেই। এই বিষয়ে কি বলবেন? মহিলার ফেশিয়াল ব্লিডিং ছিল, ওনার মুখে আঘাত ছিল, ঠোঁটের এখানে আঘাত ছিল, সেগুলো সবই রিপোর্টে আছে। সেগুলো হাইকোর্টকে অলরেডি আমরা অ্যানেক্স করে রিট পিটিশনের সাথে দিয়েছি, তো সেটা হাইকোর্ট কগনিজেন্স নিয়েছে যখন নিশ্চয়ই কিছু পাওয়া গেছে বলেই হাইকোর্ট অর্ডারটা দিয়েছে। এবং রাজ্যের তরফ থেকে আরও একটা বিষয় কিন্তু দাবি করা হচ্ছে যে এই নির্যাতিতা মহিলা তিনি যখন থানায় এসে যে বয়ান দিয়েছিলেন, পরবর্তীতে তিনি যখন মোবাইলে যে বয়ান দিয়েছেন বা যে অভিযোগ পাঠিয়েছেন, দুটোর মধ্যে কিছু পার্থক্য ছিল। সেই কারণেই কোথাও গিয়ে লিখিতভাবে অভিযোগ ওনাকে আবার জানাতে বলা হয় এবং যার কারণে এতটা দেরি হয়েছে। মানে আপনাদের যেটা প্রথম থেকে অভিযোগ যে দীর্ঘ সময় ওনাকে থানায় অভিযোগ জানাতে গিয়ে অপেক্ষা করতে হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এই দাবি করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। অনেক কিছুই হয়েছে। এই যে থানায় মহিলা গেছিল মোটামুটি 4টের আগেই পৌঁছে গেছিল। মহিলাকে তার রিটেন কমপ্লেন্টের স্ট্যাম্পটা দেয় 6টা 27 মিনিটে, যদি স্ট্যাম্পে দেখবেন আপনার ডেট লেখা থাকে। তো সেখানে মহিলাকে তার এই 2 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টার বেশি অনেক কিছুই ফেস করতে হয়। মামলা তুলে নেওয়ার জন্য অনেক রকম প্রস্তাব দেওয়া হয়। কাদের তরফে? সেটা অ্যাকিউজডের ফ্যামিলির তরফ থেকেই হয়, যেহেতু অ্যাকিউজরা মহিলার এটা রিট পিটিশনে বলাও আছে, তা পরিচিত ছিল, ফ্যামিলি ফ্রেন্ড ছিল, সেখান থেকে প্রস্তাব দেওয়া হয়। সেটারে রাজি না হওয়ার পর
মহিলা শুধু নিজের কমপ্লেনটা জমা দিয়ে চলে আসে। পরের দিন তারপর জানতে পারে যে কমপ্লেনটা জমা দিয়েছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে এবং অ্যাকিউজড বেলও পেয়ে গেছে। সেটা লোয়ার কোর্টের থেকে তিনি জানতে পারেন। পুলিশের তরফ থেকে কি কোনো রকম চাপ তৈরি করা হয়েছিল নির্যাতিতার উপরে? সেটা হাইকোর্টকে আমাদের জানানো হয়েছে। হাইকোর্ট সেটার কগনিজেন্স নিয়েই, তাই জন্যই এতটা ডিরেকশন দিতে বাধ্য হয়েছে। পুলিশ কিভাবে এ ধরনের একটা পরিস্থিতি তৈরি করলো? পুলিশ তো এভাবে যদি একটা কলিউসিভনেস যদি না থাকে তাহলে নীল চেকলিস্ট কখনোই দিতে পারে না। কারণ পুলিশের এখন এটা ম্যান্ডেট অফ ল, ইগনোরেন্স অফ ল তো কেউ আর প্লিড করতে পারে না। এটা ম্যান্ডেট অফ ল। যদি যে কোনো মামলায় কাউকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে চেকলিস্ট সমেত অ্যারেস্ট করতে হবে, তাকে সেখানে মেনশন করতে হবে যে কেন তাকে অ্যারেস্ট করা দরকার। সেখানে একটা চেকলিস্ট দিচ্ছে, তাতে কোনো রিজন অ্যাসাইন করছে না, করে ম্যাজিস্ট্রেটকে দিচ্ছে। ম্যাজিস্ট্রেটের তখন হাত পা বাঁধা, মানে পুলিশ তাতে লিখছে না যে কেন তার অ্যারেস্টটা দরকার। তো এটা একটা বিশাল বড় ফ্ল ঠিক নয়, এটা খুবই একটা খারাপ জিনিস। একটা তদন্তকারী অফিসার হিসাবে এটা তার উচিত হয়নি করা। পুলিশের তো উচিত ছিল যে এই ধরনের একটা অভিযোগ জানানোর পর, যেখানে পরের দিনই অভিযুক্ত জামিন পেয়ে যাচ্ছে, নির্যাতিতার সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া নাকি? এখানে তো নির্যাতিতা নিজেই 164 স্টেটমেন্টে পুলিশের এগেনস্টেই কথা বলেছেন তাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে পুলিশের তরফ থেকে। তো এখানে তো আর কিছু বলার থাকছে না। সেখানে পুলিশের তরফ থানায় কি অভিযুক্তদের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়েছিল একেবারে নির্যাতিতার সামনে? এরকম কোনো বিষয় বা পরিস্থিতি তৈরি হয়েছিল? এরম একটা এফিডেভিটে আমাদেরকে জানাতে হয়েছে নির্যাতিতার থেকে ইনস্ট্রাকশনে। তো এফিডেভিটে সেটা দেওয়া হয়েছে। থানা সেটা তদন্তভার এখন ডিসি উমেন পুলিশ কমিশনার লালবাজারকে দেওয়া হয়েছে। তো তিনি তদন্ত করে সেটা দেখবেন। মহিলার তরফ থেকে বলা হয়েছিল থানার মধ্যে অ্যাকিউজডের ওয়াইফ এবং অ্যাকিউজডের ছেলে এসে তাকে প্রেশারাইজ করেছিল মামলাটা যাতে না প্রসিড করে, মামলাটা যাতে না ফাইল করা হয়। মানে সেটা কি পুলিশের সামনেই? পুলিশের সামনেই, থানার মধ্যে হচ্ছে যখন নিশ্চয়ই পুলিশের সামনেই। সেক্ষেত্রে থানার যে সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো নিশ্চয়ই তদন্তের মধ্যে আনা হবে। কারণ এটা তো আইনে আছেই যে থানার প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করা এখন ম্যান্ডেট আইন অনুযায়ী। সেক্ষেত্রে মানে নির্যাতিতা এখন তিনি কতটা সেফ মনে করছেন নিজেকে? তিনি সেফ তো একদমই ছিলেন না। এতদিন অ্যাকিউজ পারসন বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। ফার্স্ট ডে অফ প্রোডাকশনেই উনি বেল পেয়ে গেছিলেন। এখন দেখুন, যতক্ষণ না পদক্ষেপ নেওয়া হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে বা কিছু, নির্যাতিতা তো সেফ ফিল করবেন না এখনও। তিনি আবার নিজের স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারেন। পুলিশের বিরুদ্ধে আপনারা এই যে নিষ্ক্রিয়তা বলুন, তথ্য প্রমাণ আড়াল করার অভিযোগ যেগুলো বলছেন, কেন? মানে পুলিশ কি কোথাও গিয়ে অভিযুক্তকে সুযোগ পাইয়ে দেওয়া বা আড়াল করার চেষ্টা করছে? বেস্ট নলেজ অফ দ্য পুলিশ, মানে এখানে অ্যাজ আ লয়ার আমি তো সেটার ওপর কমেন্টও করতে পারবো না কেন করেছে। এখানে পুলিশ অ্যাট্রসিটি হয়েছে, পুলিশ ইনঅ্যাকশন হয়েছে, পুলিশ ওভার অ্যাকশনও হয়েছে। সেটা হাইকোর্টের কাছে আমাদের কমপ্লেন করা হয়েছে, হাইকোর্টে মামলা করা হয়েছে, হাইকোর্ট তার জুডিশিয়াল নোটিশ নিয়েছে। আপনারা কি এখনও কিছু জানতে পেরেছেন গতকালের অর্ডারের পর পুলিশ কমিশনার এই যাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো পদক্ষেপ কিছু নেওয়া হয়েছে কিনা লালবাজারের তরফে? এখনও কিচ্ছু নির্যাতিতাকে নোটিফাই করা হয়নি। একটা নিশ্চয়ই ফর্মাল নোটিফিকেশান আসবে বা কোনো তথ্য দেবে, কোনো কিছুই এখনও পাঠানো হয়নি। নেক্সট হিয়ারিং কবে আছে? এটা লোয়ার কোর্টে এখন তদন্ত চলবে, মামলা চলবে। সেটার লোয়ার কোর্টে যেরমভাবে মামলাটা উঠবে তার একটা নোটিশ আসবে নিশ্চয়ই নির্যাতিতার কাছে। সেটার এখনও পুলিশ কোনো রিপোর্ট বা কিছু এখনও জমা দেয়নি। বা এই যে বেল ক্যান্সেলেশনের যে অর্ডার গতকাল দেওয়া হয়েছে, তারপরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো কিনা? এখনও অবধি কোনো নোটিশ ভিকটিম গার্ল পায়নি। নির্যাতিতার তরফের আইনজীবীর সঙ্গে আমরা কথা বললাম। তাদের যেটা অভিযোগ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, তথ্য প্রমাণ আড়াল করার অভিযোগ রয়েছে। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই কিন্তু নির্যাতিতা তিনি উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই যে অর্ডার দিয়েছেন, যে সমস্ত পুলিশ অফিসার রয়েছেন অর্থাৎ লেক থানার ওসি থেকে শুরু করে মহিলা অফিসার এবং একজন সাব ইন্সপেক্টর, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কলকাতা পুলিশ কমিশনার তিনি যাতে পদক্ষেপ নেন। এখন যেটা দেখার যে ইতিমধ্যেই কিন্তু অভিযুক্ত তিনি জামিন পেয়েছিলেন, এমনকি তার আগাম জামিনের আবেদনও মঞ্জুর হয়েছে। সেই সমস্ত কিছুই কিন্তু অর্ডার বাতিল করে কলকাতা হাইকোর্ট। অভিযুক্তকে আবার পুলিশ গ্রেপ্তার করে কিনা বা পরবর্তীতে পুলিশের কি পদক্ষেপ হয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।